আজকের দিনে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যে ধরনের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমাদের সবার আরও একবার নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটা পড়া উচিত। এই গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর এমন কিছু সমস্যা বা এমন কিছু দর্শন বা চেতনা বা চিন্তা সম্পর্কে আমাদেরকে শেখাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, যেটা আজকের দিনে অনেক অনেক বেশি প্রয়োজন। আজকের দিনে আমাদের আরও একবার নতুন করে সেই জিনিসটাকে স্মরণ করা উচিত, মনে করা উচিত। তো আজকের ভিডিওতে আমরা সেই উপন্যাসটাকে আলোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব কেন এই গোরা উপন্যাস আজকের দিনেও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই উপন্যাসটা 1910 সালে লেখা হয়েছিল 1880 সালের একটি ঘটনা বা একটা প্রেক্ষাপটের উপরে। তবে আজকে 2024 সালে এসে দাঁড়িয়েও আমাদের এই উপন্যাসটা এত বেশি প্রয়োজন বা এত বেশি এই উপন্যাসে ঠিক যে শিক্ষাটা দেওয়া হচ্ছে ঠিক তার উল্টো পথেই আমরা হেঁটে চলেছি। কেন এবং এই উপন্যাসে ঠিক কী শিক্ষা দেওয়া হয়েছে সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, ধর্ম সম্পর্কে এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা সম্পর্কে, আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। না, সবার প্রথমে উপন্যাসের প্রেক্ষাপটটা আমরা বুঝি। এখানে দুটো চরিত্র আছে, একটা হচ্ছে গোরা এবং আরেকটা হলো বিনয়। গোরা এবং বিনয় দুজনের বন্ধু। গোরা এবং বিনয় দুজনার একটা প্যারালাল প্রেম বা একটা লাভ স্টোরি এই উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন। গোরা প্রেমে পড়ছে সুচরিতার এবং বিনয় প্রেমে পড়ছে ললিতার। এই সুচরিতা এবং ললিতা এরা হচ্ছে কি সেই সময় ব্রহ্ম সমাজের সদস্য। ব্রহ্ম সমাজ যেটা সাধারণ যে হিন্দু সমাজ তার থেকে আলাদা। তারা হিন্দু দর্শনটাকে একটা অন্য রূপে আবিষ্কার করে এবং একটা আধ্যাত্মিক চেতনাকে অন্যভাবে তারা বোঝানোর চেষ্টা করে। একটা আলাদাই ধর্মের মতো বলা যেতে পারে। তো এই সুচরিতা এবং ললিতা তারা ব্রহ্ম সমাজে বিশ্বাস করে, তারা ব্রহ্ম সমাজের সদস্য। এবং গোরা হচ্ছে একজন অর্থোডক্স হিন্দু ন্যাশনালিস্ট, অর্থাৎ যে জাত পাত মেনে চলে, যে অন্য কেউ তাকে ছুঁয়ে দিলে তার জাত চলে যাবে বা তার খাবার যদি অন্য কেউ স্পর্শ করে তাহলে তার জাত চলে যাবে। তো এই ধরনের জিনিস গোরা মেনে চলে এবং সে নিজের দেশকে অত্যন্ত খুব গভীরভাবে ভালোবাসে, এমনভাবে ভালোবাসে যেভাবে আর কেউ যেন ভালোবাসতে পারে না। এত গভীরভাবে গোরা তার দেশকে ভালোবাসে। অন্যদিকে হচ্ছে কি আছে বিনয়। না, বিনয় হচ্ছে কি সে অর্থোডক্স হিন্দু নয়, সে অনেক প্রোগ্রেসিভ এবং সে জীবনকে এই জাতপাত বা এই ধর্ম এই সময় থেকে একটু ঊর্ধ্বে দেখার চেষ্টা করে, যে সব মানুষকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার কথা ভাবতে চায়। যে হচ্ছে এমনটা নয় যে সে ধর্মকে অপছন্দ করে বা সে তার হিন্দু ধর্মকে প্রাধান্য দেয় না, না দেয়, কিন্তু যদি সেই ধর্ম তাকেই ক্ষতি করার চেষ্টা করে তখন সেই ধর্মকে সে প্রাধান্য দেয় না। তার জীবনে তার সমাজকে যদি ক্ষতি করার চেষ্টা করে তখন সে প্রাধান্য দেয় না। ঠিক গোরার উল্টো টাইপের চরিত্র হচ্ছে বিনয়। এই দুজনের প্রেমে বা একটা লাভ স্টোরি চলতে থাকে। যারা দুজনায় প্রেমে পড়ে কাদের সঙ্গে, না ব্রহ্ম সমাজের দুজন সদস্য, দুই বোন। এবং এই ব্রহ্ম সমাজে যদি তাদের সঙ্গে বিয়ে করতে হয় তাহলে তাদেরকে হিন্দু সমাজ ছেড়ে ব্রহ্ম সমাজে আসতে হবে। তাতে গোরা এবং বিনয়ের পক্ষে অনেক অনেক সমস্যার সৃষ্টি হবে। তাহলে কি শেষ পর্যন্ত তারা এই সম্পর্কটাকে একটা স্বাধীন একটা জায়গাতে নিয়ে যেতে পারবে, জীবনে একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এই সম্পর্ক দুটো, এই প্রেম বা এই ভালোবাসার সম্পর্ক, নাকি সেটা পারবে না? এই দুটো লাভ স্টোরি উপরের স্তরে চলছে উপন্যাসে। এবং তার নিচে তার ব্যাকগ্রাউন্ডে যেটা উনি দাঁড় করাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে কি সেই সময়কার সমাজ, দেশ, সেই সময়কার জাতি, সেই সময়কার ধর্ম সম্পর্কে মানুষের চিন্তা এবং চেতনা। নাও এই উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। সবার প্রথমে উনি নারী বা ওম্যান এম্পাওয়ারমেন্ট বা ফিমেল বা নারীদের সমাজে স্থান কি, তাদের শিক্ষার অধিকার কতটা, তারা কি সমাজের বাইরে বেরিয়ে এসে কোনো কাজ করতে পারে বা করা উচিত বা উচিত নয়, সেই সমাজের মধ্যে নারীর যে স্থান সেটা সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং সেটা সম্পর্কে তিনি অনেকগুলো প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে তিনি আবার এটা বলেছেন যে গোড়া হিন্দু বা অর্থোডক্স হিন্দুজম বলতে কি বোঝায়। আবার তিনি সেই প্রাচীন হিন্দু যে টেক্সট বা রিলিজিয়াস তার প্রতি যে সম্মান সেটা বলতে ঠিক কি বোঝায়। এবং ন্যাশনালিজম বা দেশের প্রতি অত্যাধিক গভীর প্রেম বা ভালোবাসা সেটা ঠিক কেমন, বা ইউনিভার্সালিজম বলতে ঠিক কি বোঝায়। যখন আমরা সমস্ত দেশ, সমস্ত জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ব্রহ্ম সমাজ বা হিন্দু সমাজ বা ইংরেজ সবাইকে নিয়ে আমরা যখন চলার চেষ্টা করি, ব্রাদারহুড বা ইউনিভার্সাল ব্রাদারহুড, সেটা সম্পর্কে উনি কথা বলেছেন। ফ্রেন্ডশিপ, গোরা এবং বিনয়ের যে ফ্রেন্ডশিপ সেটা সম্পর্কে উনি কথা বলেছেন। প্রেম বা ভালোবাসা সেটা সম্পর্কে উনি কথা বলেছেন। এখানে উনি অনেকগুলো বিষয় সম্পর্কে কথা বলেছেন। এটা হচ্ছে ওনার সবথেকে লেন্দি উপন্যাস। উনি ওনার জীবনে 8টা উপন্যাস লিখেছেন এবং 4টে ছোট উপন্যাস অর্থাৎ নভেলা লিখেছেন, টোটাল 12টা। একজন কবি হওয়ার পরে উনি 12টা উপন্যাস লিখেছেন এবং সেই 12টা উপন্যাসের মধ্যে এটাই হচ্ছে ওনার সবথেকে ইন্টারটুয়াইন বা একটু জটিল ফিলোসফিক্যাল ওয়ার্ক বলা যেতে পারে। এবং অনেকের মতে এই উপন্যাসটাই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপন্যাস, সবথেকে শ্রেষ্ঠ উপন্যাস সৃষ্টি। কিভাবে এই উপন্যাসটা সবথেকে শ্রেষ্ঠ হয়ে উঠছে? না, সবার প্রথমে
গোরা যে চরিত্রটা, সে যখন তার দেশ বা জাতিকে ভালোবাসে, তার সমাজকে, তার হিন্দু ভাই বোনদের সবাইকে যখন ভালোবাসে, এবং সে যখন প্রেমে পড়ছে একজন ব্রহ্ম সমাজের নারীর সঙ্গে, তখন যদি সে সেই নারীকে পেতে চায়, তাহলে একদিকে তার হিন্দু সমাজ, তার হিন্দু দেশ জাতি, যাদেরকে সে ভালোবাসে, যার সমস্ত নিয়ম, যার সমস্ত রিচুয়ালস, যার সমস্ত যা কিছু স্ক্রিপচার্সে লেখা আছে, যা কিছু শাস্ত্রে লেখা আছে, সেই সব কিছু গোরা মেনে চলার চেষ্টা করছে। অন্যদিকে তার প্রেম, যাকে সে নিজের অজান্তেই, নিজে না চাইতেই তাকে, তার মন বা হৃদয়কে সে দিয়ে ফেলেছে, তার আর কিছুই করার নেই। তো তাকে সেই কষ্টটা ভোগ করতে হবে নাকি সেই সমাজকে ছেড়ে যেতে হবে? নাও এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেটা এখানে উপন্যাসে উনি দেখাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাও সবার প্রথমে যেটা আমার ভালো লেগেছে এই উপন্যাসে, হচ্ছে সিমেট্রি। উনি এটা প্যারালালকে দেখাচ্ছেন, গোরার লাভ স্টোরি এবং বিনয়ের লাভ স্টোরি। এই প্যারালাল দুটো জিনিসের মধ্যে কি ধরনের ঘটনা আনফোল্ড হচ্ছে একই সঙ্গে, সেটা উনি দেখাচ্ছেন খুব সুন্দরভাবে। দুটো প্যারালালকে উনি ব্যালেন্স করতে পেরেছেন তার লেখার মধ্যে, খুব সুন্দরভাবে উনি ব্যালেন্স করেছেন, যেটা হচ্ছে লেখার রাইটিং স্টাইলটা খুব সুন্দর। তো অন্যদিকে হচ্ছে ছোট ছোট সেন্টেন্স, ছোট ছোট, উনি অনেক জটিল বা খুব বড় বা অত্যন্ত অ্যানালিটিক্যাল সেন্টেন্স উনি এখানে ইউজ করেননি, যেখানে লজিক বা যুক্তি এই ধরনের বিষয় নয়, বরঞ্চ উনি রূপক ধর্মী অনেক ছোট ছোট অ্যাফোরিস্টিক বা নীতিমূলক ছোট ছোট রূপক উনি এখানে ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন কবি, এবং তিনি কবিত্বের জন্য, তার কাব্য সৃষ্টির জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল প্রাইজ পান, এবং তার আগে উনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলো লিখেছেন, উনি যে একজন কবি, সেটা তার উপন্যাসের মধ্যে বারবার করে ফুটে ওঠে। তার উপন্যাসের মধ্যে সেই কাব্যিক একটা বেগ বা আবেগ, সেই জিনিসগুলো এই উপন্যাসের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে যুক্তি তর্কের যে স্তরটা আছে সেটা আছে, কিন্তু তার থেকেও বেশি আছে হচ্ছে কি রূপক। যদিও গোরা উপন্যাসে ঘরে বাইরে উপন্যাস, ওনার আরও একটা উপন্যাস, তার থেকে অনেক কম রূপক আছে। ঘরে বাইরেতে আরও অনেক বেশি উনি রূপক ইউজ করেছেন, তবে গোরা উপন্যাসে উনি রূপক ইউজ করেছেন, এবং এখানে অ্যানালিটিক বিষয়ও আছে অনেক কম। এটা একটা পয়েন্ট, যেখানে উপন্যাসে একটা প্যারালাল উনি দেখিয়েছেন, সেটা হচ্ছে আর একটা বিষয়। এবং এই উপন্যাসের মধ্যে তিনি এই যে হিন্দু সমাজ আর ব্রহ্ম সমাজ, একদিকে হচ্ছে ট্র্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার লাইফ অ্যান্ড রিলিজিয়াস, আওয়ার নেশন, অন্যদিকে হচ্ছে প্রোগ্রেস, এই যে নতুন কলোনিয়ালিজম, এই যে একটা ব্রিটিশ রাজ বা ব্রিটিশরা যে আমাদের দেশটাকে পরাধীন করে রেখেছে, তাদের আন্ডারে যে আমরা টর্চার হচ্ছি, তাদের থেকে যে তাদের যে সংস্পর্শে এসে আমরা কি শিখছি বা কি জানছি, তাদের সেই পরাধীনতা থেকে ভেঙে চুরে বেরিয়ে আসার জন্য আমাদের ঠিক কী ধরনের অ্যাপ্রোচ দরকার, কী ধরনের বিষয় দরকার, সেটা সম্পর্কে উনি এখানে কথা বলেছেন। নাও এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সমাজে নারীর যে স্থান এবং প্রেমের যে স্থান, সেটা কিভাবে সমাজের স্থান বা সমাজের মধ্যে যে দর্শন বা তার যে ভাববোধ বা ধর্ম বা কালচার, তার দ্বারা ম্যানুপুলেট হচ্ছে, অর্থাৎ নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিভাবে এই দুজন চরিত্রের প্রেম বা তাদের জীবনটাকে ম্যানুপুলেট করছে, একটা দিকে তারপর অন্য দিকে, তারপর অন্য দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে গোরা জেলে চলে যাচ্ছে এবং সেখান থেকে সে কিভাবে ফিরে আসছে, এবং গোরার যে জেদ, তার যে স্টাবারনেস, তার যে একটা একগুঁয়ে ভাব, এবং জীবনে সে যে জিনিসটা পেতে চাইছে তার দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে, সেই জিনিসটাকে সে কিভাবে অ্যাচিভ করবে। এবং আমার মতে এই উপন্যাসের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে যেটা গোরা শেষ পর্যন্ত তার জীবনে অ্যাচিভ করে। গোরা চরিত্রটা মোটেই পছন্দের চরিত্র নয়, গোরা চরিত্রটাকে যখন আপনি পড়বেন উপন্যাসে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি একজন এডুকেটেড, শিক্ষিত, বা আপনি যদি দেশ জাতি সমাজ বা নিজের সম্পর্কে যদি ইন্টেলেকচুয়াল হন, থটফুল হন, তাহলে আপনি এটা অনেক সহজেই বুঝতে পারবেন যে গোরা চরিত্রটাকে কখনো কখনো আপনাকে ইরিটেট করবে মেন্টালি, কখনো কখনো আপনাকে ভালো লাগবে না গোরা চরিত্রটা। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে চলতে চলতে যখন উপন্যাসটা শেষ হচ্ছে, যখন কমপ্লিট হচ্ছে, তখন যে ডেস্টিনিটা পাবে গোরা, সেটা অত্যন্ত সুন্দর। উপন্যাসটা যখন শুরু হয়, তার যে প্রথম সিন, সেটা হচ্ছে কি বিনয়কে দিয়ে স্টার্ট হয়। বিনয় এবং তার বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক আসছে, যিনি হচ্ছে বিনয় যার সঙ্গে প্রেম হবে এবং গোরার যার সঙ্গে প্রেম হবে, সেই ব্রহ্ম সমাজে যারা সদস্য, সেই যে পরিবারটা, তার সঙ্গে বিনয়ের ইন্টারাকশন হচ্ছে, অর্থাৎ সুচরিতার সঙ্গে বিনয়ের ইন্টারাকশন হচ্ছে। যখন উপন্যাসটা শেষ হচ্ছে, তখন এগেন সুচরিতার সঙ্গে এবং সুচরিতার বাবার সঙ্গে গোরার ইন্টারাকশন হচ্ছে। গোরা সেখানে ফাইনালি কিভাবে অ্যাপ্রোচ করছে, তাদের সাথে কথা হচ্ছে, সেখানে গিয়ে উপন্যাসটা শেষ হচ্ছে। শুরুর যে সিন এবং শেষের যে সিন, সেটা একটা অপোজিশনকে মেনটেন করে এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে ব্যালেন্স করে। অন্যদিকে এই উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সেটিং উনি যেটা তৈরি করেছেন 1880 সালে, এই উপন্যাসের বেশিরভাগ ঘটনা একটা ঘরের মধ্যে ঘটছে, ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন চরিত্রের মধ্যে, বারবার করে সেই ঘরে
সুচরিতা এবং ললিতার যে বাবা, তার সঙ্গে সুচরিতা এবং ললিতার যে কথোপকথন, এবং সেখানে বিনয় যখন যাচ্ছে, বিনয়ের সঙ্গে সুচরিতার বাবার, বিনয়ের সঙ্গে সুচরিতার, বিনয়ের সঙ্গে ললিতার কথোপকথন যখন হচ্ছে, গোরা তার বাড়ি এবং গোরার সঙ্গে গোরার মায়ের কনভারসেশন, গোরার সঙ্গে গোরার বাবার কনভারসেশন এবং বিনয়ের সঙ্গে গোরার মায়ের যে কনভারসেশন, তার মধ্যে দিয়ে জিনিসটা উঠে আসছে। তো দুটো পরিবার, দুটো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দুটো ঘরের মধ্যে ঘটনাটা ঘটছে। খুব কমই এমন সেটিংস আছে এই উপন্যাসের মধ্যে যেটা ঘরের বাইরে, তবে আছে, এবং সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই উপন্যাসের মধ্যে সব থেকে যে গভীরে যে দর্শনটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শেখাতে চেয়েছেন সেটা কি? সেটা হচ্ছে এটাই যে যখন আমরা কোনো জিনিসকে পেতে চাই, অ্যাচিভ করতে চাই, তখন কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য সেটাকে কখনো কখনো ত্যাগ করতে হয়। অর্থাৎ গোরা তার দেশকে পেতে চায় এবং সেই দেশকে পাওয়ার জন্য সেই দেশের যে ধর্ম, যে সেই হিন্দু সমাজ, তার সমস্ত নিয়মকানুন মেনে চলছে। যখন সে সেটা পাওয়ার জন্য সব কিছু করছে, সমস্ত নিয়ম মেনে চলছে, সমস্ত রিচুয়ালস, সমস্ত যা কিছু লেখা আছে শাস্ত্রে, সে সব কিছু, সেই সময় গোরা তার জীবনের শেষে কিভাবে সেটাকে হারিয়ে ফেলার মাধ্যমে সে সেই দেশটাকে পাবে, যে দেশকে সে খুঁজছে, যে দেশটাকে সে আবিষ্কার করতে চায়, সেই ভারতবর্ষ। সেই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের বুক, সেই ভারতবর্ষের মাটি, সেই মা, সেই যে ভারতবর্ষের চেতনা, সেই যে জিনিসটা যেটা আবিষ্কার করতে চাইছে গোরা, যেটা তার মনের মধ্যে সে প্রেমের দ্বারা খুঁজে পেতে চাইছে, সেটা আবিষ্কার করার জন্য গোরা যা কিছু করবে তার জীবনে, সেই সমস্ত কিছু, সে যে ইলিউশনটা তৈরি করবে, একটা হোল জগৎ তৈরি করবে যার নাম দেবে সে ভারতবর্ষ। সে যে হিন্দু সমাজ, সে যে রিচুয়ালস, সে যে শাস্ত্র, সে সমস্ত নিয়ম কানুন, জাতপাত ছুঁয়ে দিলে জাত চলে যাবে বা আদার থিংস, সমাজে নারীর কি স্থান হওয়া উচিত বা কোনটা হওয়া উচিত নয়, সেই সমস্ত জিনিসটাকে নিয়ে সেটা দেশ প্রেমটাকে আবিষ্কার করার জন্য সেই সমস্ত একটা জগৎ তৈরি করবে, তার দেশের নামে একটা জগৎ তৈরি করবে। এবং সেটা বড় হতে থাকবে ধীরে ধীরে উপন্যাসের মধ্যে। বড় হতে হতে এমন একটা সময় আসবে, গোরার যে জেদ, তার যে আবেগ, তার যে স্টাবারনেস, তার যে একগুয়ে একরোকা ভাব, এবং তার সেই যে একটা ইলিউশন, সে যে একটা জগৎ সে তৈরি করেছে, সেটা তার দেশ, যেটাকে সে পাওয়ার জন্য সেটা তৈরি করেছে, সেটা নিমেষে তাকে ভেঙে দেবে। এবং সেটা যখন ত্যাগ করে ফেলতে পারবে গোরা, যখন সেটা হারিয়ে ফেলবে, সে তার মধ্যে দিয়েই গোরা হচ্ছে সেই জিনিসটাকে পাবে যেটা সে পাওয়ার চেষ্টা করছিল এতদিন ধরে তার জীবনে, যার জন্য সে এতদিন ধরে স্ট্রাগল করছিল। তো এটাই হচ্ছে উপন্যাসের শিক্ষার বিষয়। এবং এই উপন্যাসের শেষে খুব সুন্দর একটা লাইন উনি এখানে বলছেন, যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনিই আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা, তুমিই আমার ভারতবর্ষ। এই লাইনের মধ্যে গোরার জীবনের যে গন্তব্য, তার যে ডেস্টিনি, এই উপন্যাসের যে অন্তিম একটা আদর্শ, সেখানে গিয়ে অবতীর্ণ হচ্ছে গোরা। আবার বলছি আমি, বলছে মা তুমিই আমার মা, যে মাকে খুঁজে বেড়াচ্ছিল তিনিই আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমিই কল্যাণের প্রতিমা, তুমিই আমার ভারতবর্ষ। নাও এই যে মাকে তিনি আবিষ্কার করলো, এখানে গোরা তার মাকে এটা বলছে, বাট এটা অ্যাকচুয়ালি দেশ বা পুরো সমাজটাকে বোঝাচ্ছে। এখানে প্রত্যেকটা চরিত্রকে আমরা একটা রূপক হিসেবে দেখতে পারি, যেখানে গোরার মা প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি গোরার মানে পুরো ভারতবর্ষটাকে রিপ্রেজেন্ট করছে। গোরা হচ্ছে যেখানে একটা ন্যাশনালিজম, হাইপার ন্যাশনালিজম এবং অর্থোডক্স হিন্দুইজমকে রিপ্রেজেন্ট করছে। গোরার বাবা হচ্ছে কি শুধুমাত্র অর্থোডক্স হিন্দুইজমকে মানে রিপ্রেজেন্ট করছে। অর্থোডক্স হিন্দুইজম মানে যারা হিন্দু সমাজের বিলং করে, যারা সমস্ত রিচুয়ালস মেনেছে, তাদেরকে রিপ্রেজেন্ট করছে। গোরা এখানে যারা সমস্ত রিচুয়ালস মেনে চলে এবং যারা ন্যাশনাল, যারা দেশকে অনেক ভালোবাসে, দেশভক্তি, দেশপ্রেম, দেশ সেবা, এইগুলোকে, সেটাকে উনি রিপ্রেজেন্ট করছে গোরা। অন্যদিকে বিনয় হচ্ছে প্রোগ্রেস বা জীবনের অবজেক্টিভিটি, জীবনে সে কি চায় সেটাকে রিপ্রেজেন্ট করছে। অনেক দিক থেকে বিনয় আবার যুক্তি তর্ক দিক থেকেও রিপ্রেজেন্ট করছে। অন্যদিকে সুচরিতা এবং ললিতা তারা রিপ্রেজেন্ট করছে সমাজে নারীর স্থান, পুরো ভারতবর্ষের প্রেক্ষাপটে নারীর স্থান কি। তো আই হোপ যে আপনারা এই উপন্যাসটা অলরেডি পড়েছেন, আর যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই গোরা উপন্যাসটাকে চেক আউট করুন। এটা একটু বড় উপন্যাস এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস। আমার খুবই ভালো লেগেছে। মাঝখানে কিছু জায়গায় একটু বোরিং লেগেছে, কারণ জিনিসটা অনেক বেশি রিপিটেটিভ মনে হচ্ছিল। যেহেতু এতে যে ধরনের দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেহেতু আমি একটু অন্য বুকস পড়ি এবং আরও কিছু পড়েছি, তো অলরেডি জিনিসগুলো জানা ছিল, কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বিষয়, তো সেই জন্য পড়তে কিছুটা একটু বোরিং লাগছিল। বাট এই উপন্যাসে যা কিছু বলতে চেয়েছে সেটা অসাধারণ, এবং এর এন্ডিংটার জন্য সেই সমস্ত বোর্ডাম বা সেই মাঝখানে একটা ফেস ছিল অল্প, বাট সেটাকে সারপাস করে যায়। তো আই থিঙ্ক এটা অত্যন্ত ইম্পর্টেন্ট উপন্যাস, এবং আজকের দিনে তো সবার আরও অনেক বেশি করে পড়া উচিত, আমাদের দেশ, আমাদের সমাজ সেটাকে বোঝার জন্য, এবং আমাদের ব্যক্তিগত জীবনেও প্রেম, ভালোবাসা, নারী পুরুষের সম্পর্ক সেটা বোঝার জন্য।
আশা করি এই উপন্যাসটা আপনাদের খুব ভালো লাগবে এবং এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট সেকশনে জানান যে আপনার এই ভিডিওটা ভালো লেগেছে কিনা, বা নেক্সট আপনি কোন উপন্যাস বা কোন বই সম্পর্কে আপনি জানতে চান। ওকে, আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।